আমার স্বামী আমাকে অনেক কষ্ট দিত, পাশাপাশি মাঝে মাঝে ডিভোর্স দেওয়ার হুমকি দিতে থাকত। আর হঠাৎ একদিন আমার স্বামী আমায় ডিভোর্স দিয়ে দিল। তারপর আমি আমার শ্বশুরকে বিয়ে করে সমস্ত সম্পত্তি আমার নামে করে নিলাম। আর তারপর আমি আমার স্বামীর সাথে যা করলাম সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আমি আমার গ্রামে সর্দারের একমাত্র মেয়ে ছিলাম। আমার মা বাবা আমাকে ভীষণ আদরে বড় করেছে। একমাত্র মেয়ে হওয়ার কারণে তারা আমার সমস্ত আবদারকে প্রশ্রয় দিত, আর আমাকে একদম রাজকুমারীর মতো রাখা হয়েছিল। কষ্টের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। গরমের দিন ছিল সেটা, যেদিন আমি বিকেলবেলা আমাদের অট্টালিকা থেকে বাইরে বেরিয়েছিলাম। সেদিন আমাদের গ্রামে তৈরি হওয়া খুব সুন্দর একটা বাগানে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যে আমি বাগানে পৌঁছালাম, আমি তখন ওখানে একটা ছেলেকে দেখলাম যে ভীষণ সুন্দর ছিল। ছোটবেলা থেকেই আমাকে সুন্দর জিনিসপত্র আকর্ষণ করত, আর ওই ছেলেটাকে দেখে আমার হৃদয়ে তার প্রতি আকর্ষিত হলো। আমার হৃদয় চাইছিল যে আমি সেই ছেলেটার সাথে কথা বলি। কথা বলতে কি জানি কেন আমার মনের মধ্যে একটা আশা জেগেছিল। আমার মন চাইতো সে যেন আমার দিকে তাকায়, আমার কথা শুনে, আর আমিও তার কথা শুনি। কিন্তু নিজের হৃদয়কে সংহত রেখে আমি ফিরে আসার রাস্তা ধরলাম আর চুপচাপ প্রাসাদে ফিরে আসলাম। আমি প্রাসাদে আসার পর মনে হচ্ছিল যে আমার মনের মধ্যে একটা অস্বস্তি ভাব তৈরি হয়েছে। ৩-৪ দিন এভাবেই অস্বস্তির মধ্যে কাটল। এদিক ওদিক মন দেওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু যখন সব দিক দিয়ে আমি হেরে গেলাম, তখন আমার হৃদয় চঞ্চল হয়ে উঠল। আর তারপর আমি আবার ওই বাগানে গেলাম, কিন্তু এবার ও আমাকে মন খারাপের মুখোমুখি হতে হলো, কেননা সেখানে সেদিন কেউ ছিল না। আমি মন খারাপ করে ফিরছিলাম, আর তারপর অনেক দিন পর্যন্ত আমি উদাস হয়েছিলাম। আমি অনেক সাহস করলাম আর বাগানে গেলাম, কিন্তু এবারও সেখানে কেউ ছিল না। ওখানে সেই ছেলেটির কোনো নাম চিহ্ন পর্যন্ত ছিল না। এবার আমি রেখে গেলাম, আর আমি বুঝতে পারলাম না যে কখন সেই ছেলেটা আমার জেদে পরিণত হলো। ছোট থেকেই আমি আমার যে পূরণ করার ব্যাপারে শৌখিন ছিলাম। পরিস্থিতি যে রকমই হোক না কেন, আমি যে ব্যাপারে জেদ করতাম সেটা পুরো করেই ছাড়তাম। এবার তো এটা আমার জীবনের ব্যাপার হয়ে গিয়েছিল। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি বিয়ে করি তবে এই ছেলেটিকে করব। সেই সময় তো আমি শুধু তাকে দেখেছিলাম। বাড়িতে এসে আমি আমার মায়ের সাথে এই ব্যাপারে কথা বললাম। ছেলেটির ব্যাপারে মা খোঁজ নেবে, আমাকে মাস এটা জানালো। কিছুদিন কেটে যাওয়ার পরে আমার মা সেই ছেলেটির ব্যাপারে সবকিছু খোঁজ পেল। ছেলেটিও এলাকায় ভালো পরিবারের ছেলে, ওরা আমাদের গ্রামেরই লোক ছিল। এই কারণে আমাদের দুজনের তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। আমাদের বিয়ে হয়েছিল মাত্র কয়েকদিন হবে। একদিন হঠাৎ আমার স্বামী নেশার ঘোরে মাতাল হয়ে বাড়ি ফিরল। তাকে নেশার ঘোরে তুলতে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি তো তাকে একজন ভালো সৎ মানুষ ভেবে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো একটা বাজে লোক প্রমাণিত হল। নিজের ভাগ্যের উপর আমার কান্না আসছিল, কেননা এই জীবনটা আমি আমার মা বাবার বিরুদ্ধে গিয়ে নিজে নির্বাচন করেছিলাম। আমি তাকে খুব কষ্ট করে ধরে ঘরের মধ্যে নিয়ে আসলাম। ঘরের মধ্যে আসতেই সে বিছানার উপর বসে গেল, আর তখন আমার স্বামীর প্রতি আমার রাগ হতে লাগল। সে তো ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার ঘুম সে নষ্ট করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আমি সোফাতে শুয়ে পড়লাম, আর সকালে তার সাথে কথা বলব বলে ভাবলাম। ঘুম তো চোখে ছিলি না, তাই পুরো রাত আমি জেগে রইলাম। পরের দিন সকালবেলা আমার স্বামী ঘুম থেকে ওঠার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাত্রিবেলা নেশা করে ঘরে আসতে তোমার লজ্জা করল না? তখন সে সম্পূর্ণভাবে উল্টে গেল আর বলল যে সে কোনো নেশাই করেনি। তার মিথ্যা কথায় আমি তো অবাক হয়ে গেলাম। তার এরকম মিথ্যা কথা বলার কি প্রয়োজন পড়ল? আমি বললাম, আপনার লজ্জা করে না মিথ্যা কথা বলতে? আমি নিজে দেখেছিলাম তোমাকে নেশার অবস্থা, আর আমি নিজেই তোমাকে ঘর পর্যন্ত নিয়েও আসলাম, তাহলে তুমি মিথ্যে কি করে বলতে পারো? তখন সে আবার বলল যে আমি কোনো নেশাই করিনি। বেশি কথা বলো না, আমার মাথা যন্ত্রণা করছে, আমাকে কোনো ওষুধ এনে দাও। আমার স্বামীর এমন কথা শুনে আমার রাগ তো প্রচুর হলো, কিন্তু আপাতত স্বামীর কথা না শুনে আমার অন্য কোনো রাস্তা ছিল না। এই কারণে আমি তার জন্য লেবুর জল বানিয়ে নিয়ে আসলাম, কেননা সে মিথ্যা বলেছিল। কিন্তু বাস্তব সত্যি তো এটাই যে সে রাত্রে বেলা নেশা করে তুলতে তুলতে ঘরে এসেছিল।
আমি তাকে যখন লেবুর শরবত দিলাম সে তা পান করল এবং বলল তা এখন খিদে পেয়েছে। আমাকে তার কথা শুনতে হলো এবং আমি তার জন্য খাবার আনতে চলে গেলাম। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে আমার তো ক্ষুধা ঘুম কিছুই হচ্ছিল না। সারাদিন সে ঘুমালো, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেল। সে অন্য দিনের তুলনায় একটু বেশি সাজগোজ করল। আমি তাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ? সে উত্তর করল, তুমি শুধু নিজের কাজ করো। বিনা কারণে আমাকে প্রশ্ন আর জিজ্ঞেস করুক এরকম বহু আমার পছন্দ নয়। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি যদি জিজ্ঞাসা করে থাকি তার মধ্যে ভুল কি আছে? আমি তাকে আবার যখন জিজ্ঞাসা করলাম, তাতে সে যে কথাটি বলল তাতে আমার পা কেঁপে উঠল। আমি কাঁপতে শুরু করে দিলাম। যখন কিনা সে নিজের কথা শেষ করে তৈরি হয়ে সেখান থেকে চলে গিয়েছিল না। জানি কতদিন পর্যন্ত আমি তার কথায় বিশ্বাস করার চেষ্টা করছিলাম। সে আমাকে বিনা কারণে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়েছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে তার হয়েছেটা কি। সে কেন এই সামান্য কথায় আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারল? নিঃশ্বাসে করত ভুল সে করত, আর নিজের ভুল স্বীকার করার বদলে সে উল্টে আমার উপর চিৎকার করতে লাগল। আমি থেকে থেকে নিজের সিদ্ধান্তের জন্য কান্না করতে শুরু করে দিয়েছিলাম। যদি আমি আমার মা বাবার কথা শুনতাম আর তার মতো নেশাখোর মানুষকে বিয়ে করার জন্য জেদ না করতাম, তাহলে আজ আমার জীবন নিশ্চিতভাবেই ভালো হতো। কাঁদতে কাঁদতে কখনো ঘুমের মধ্যে আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি বুঝতেও পারিনি। প্রথমত আমি আগের দিন থেকেই ক্ষুধার্ত ছিলাম, আর তার ওপর আমি ঘুমাতেও পারিনি। এরই মধ্যে আমি সবেমাত্র ঘুমে চোখ বন্ধ করেছি। সেই সময় ঘরের মধ্যে হওয়া চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। আমি অনেক কষ্টে চোখ খুলে দেখলাম আমার স্বামী নেশার ঘোরে চলতে চলতে কোনো একটা জিনিস ধাক্কা খেয়ে অনেক কষ্ট করে ঘরের মধ্যে এসে পৌঁছালো। তাকে দেখে আমি রেগে গেলাম। আজ আমি তাকে সাহায্য করার চেষ্টা একদমই করলাম না, বরং সে নিজেই ঠক্কর খেয়ে জিনিসপত্র ভাঙতে ভাঙতে নিজের বিছানা অবধি এসে পৌঁছল। আমি প্রথমেই সোফায় আমার বিছানা পেতে নিয়েছিলাম, কেননা এই বাড়ি মানুষটার সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। সে নিজেই যেমন তেমন করে বিছানায় পড়ে গেল, আর তারপর আমি ও সবকিছু ভুলে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কারণ আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সকালে যখন আমি উঠলাম, আমার স্বামী ঘরের মধ্যে ছিল না। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু যখন ঘড়ির দিকে তাকালাম আমি যেন ঝটকা খেলাম, কেননা ঘড়িতে সময় বিকাল 4:00 বলছিল। আমি তখন হাত মুখ ধুলাম আর ঘরের বাইরে বেরিয়ে গেলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে এত দেরি পর্যন্ত আমি ঘুমাতে পারি। কিন্তু পরের দিন আমার শ্বশুর গ্রাম থেকে শহরে আসেন। তিনি আমায় ফুলে যাওয়া চোখ দেখে আমায় জিজ্ঞাসা করলেন আমার শরীর ঠিক আছে কিনা, বা এত দেরি পর্যন্ত আমি কেন ঘুমিয়েছিলাম। আমার কাছে তার প্রশ্নের কোনো জবাব ছিল না, কেননা আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমি এত দেরি অবধি কিভাবে ঘুমাতে পারি। আমি শ্বশুরকে কোনো উত্তর দিলাম না, আর খাবার নিতে ঘরে চলে গেলাম। তখন আমার ভীষণ খিদে পেয়েছিল, আর খাবার খাওয়ার পর নিজের ভাগ্যের উপর কাদা ছাড়া আর আমার কোনো কাজ ছিল না। রাতে যখন স্বামী পুরোপুরি সজ্ঞানে বাড়ি ফিরল, আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম যে সে আজকে তো নেশা করে আসলো না। কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করা বা কথা বলা জরুরি মনে করিনি। রাতের 1-2:00 গিয়েছিল, এজন্য আমি আরাম করে সোফায় শুয়ে পড়লাম। কিন্তু সেও আমার সাথে কোনো রকম কথা বলল না। আমি অবাক মিষ্টি ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে আসলে হচ্ছেটা কি। পরের দিন আমি যখন সকালে উঠলাম তখন স্বামী আমাকে বলল আজ রাতে জিনিসপত্র রেডি রাখবে, কোথাও যাওয়ার আছে। আমি অবাক হয়ে গেলাম যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি তাকে বললাম আমি কোথাও যেতে চাই না। তখন সে বলতে লাগলো যে তোমাকে হবে, তুমি যাবে, তবে আমি নিজের উদ্দেশ্যে সফল হতে পারবো। আমি অবাক হয়ে গেলাম যে সে কি বলছে। সে এই কথাটা বলে চলে গিয়েছিল। এদিকে আমি সারাদিন এটা ভাবতে থাকলাম যে তার কথা মানে কি হতে পারে। যখন সে বাড়ি আসলে আমাকে বলতে লাগল যে আমি জিনিসপত্র গুছিয়ে আছি কিনা, আমি অবাক হয়ে গেলাম। সে আমাকে এত তাড়াতাড়ি কোথায় পাঠাতে চাইছে। যখন হঠাৎ করে আমার সামনে কিছু কাগজ ফেলল আমি তো অবাক হয়ে দেখলাম, আর তারপর যখন সেটা খুললাম আর পড়লাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার জন্য এটা বিশ্বাস করা ভীষণ কঠিন ছিল, কেননা আমার স্বামী কিছু না,
জেনে বুঝেই আমাকে ডিভোর্স দিতে চাইল। এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার এরকম কোনো ব্যাপারে বিশ্বাসই ছিল না। আমাকে আমার স্বামী বাবার বাড়িতে পাঠিয়ে দিল। আমার মা বাবা যখন জানতে পারল তারাও চিন্তায় পড়ে গেল, কিন্তু কপালের লেখাকে মুছতে পারে। ঠিক এই সময়ে আমি সিদ্ধান্ত নিলাম যে এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। ঠিক এই সময়েই আমার শ্বশুর আমার সাথে দেখা করতে আসতে চাইল, কিন্তু আমি তার সাথে দেখা করতে রাজি হইনি। কিছুদিন পরে আমি নিজের শ্বশুরকে ফোন করে আমাদের বাড়িতে ডেকে নিলাম। সে তার পরের দিনই চলে আসলো। সে আমাকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, কি জন্য সে তোমাকে ডিভোর্স দিয়েছে। তখন আমি তাকে বললাম যে সে নেশা করত, তারপরেও আমি তার সঙ্গে থাকতাম। একদিন সে হঠাৎ আমার মুখে ডিভোর্সের কাগজ ছুঁড়ে মারল আর আমাকে এখানে পাঠিয়ে দিল। নিজের ভাগ্যের উপর আমার কান্না পাচ্ছিল, কিন্তু শ্বশুরের পরের কথাগুলো শুনে আমার মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়ল। আমার শ্বশুর বলতে লাগল যে আমার ডিভোর্সের 4-5 দিন পরেই সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। মেয়েটা যথেষ্ট মেজাজি, সেই ওকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে, আর এখন তো ওরা দুজনেই খুব খুশি খুশি আছে। এটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি আবেগে পড়ে একটা খুব ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার কথাও ভেবে ফেললাম। আমি আমার শ্বশুরকে বললাম যে তুমি আমাকে বিয়ে করতে হবে। আমার কথা শুনে সে অবাক হয়ে গেল, কেননা সে আমার বাবার বয়সী ছিল। সে আমাকে বিয়ে কিভাবে করতে পারে? কিন্তু আমি জানলাম আমার শ্বশুর আমার স্বামী নিজের বাবার ছিল না, বরং শেখা ছিল। সে বিয়ে করেনি, আর আমার স্বামীকে নিজের ছেলের মতো করে লালন পালন করেছিল। আমার স্বামী মা বাবা ছোট বয়সে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রথমে তো শ্বশুর আমার কথার উত্তরে সরাসরি না বলে দিল, কিন্তু আমার জেদের কারণে তাকে হ্যাঁ করতেই হলো। ঠিক পরের দিন আমি তার বড় হয়ে তার বাড়ি গেলাম। আমাকে নিজের সামনে দেখে আমার স্বামী আমার কাছে আসলো, আর নিজের সাথে নিজের বুকেও নিয়ে আসলো, আর বলতে লাগলো আমি তোমার তুলনা অনেক সুন্দরী বউ এনেছি, আর আমি ওর সাথে খুব ভালো আছি। কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? তুমি কি আবার দ্বিতীয়বার আমার বড় হওয়ার স্বপ্ন দেখছো নাকি? আমাকে দেখে সে নিজের বউয়ের হাতে তালি মেরে আমার মজা ওড়াতে লাগল, আর আমার সহ্য করার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। আমি প্রথমে তার মুখে একটা থাপ্পড় মারলাম। সে বোধহয় আমার থেকে এটা আশা করেনি, এই কারণে সে আমাকে দেখে অবাক হয়ে গেল। অবাক তো তার বউ হয়ে গিয়েছিল। তার স্বামীকে তার প্রাক্তন বর যখন থাপ্পড় মারে তখন সেটা অনেক বেশি অপমানের হয়। সে আমার দিকে এগিয়ে আসছিল, কিন্তু আমার শ্বশুর নিজে এগিয়ে এসে তাকে আরও একটা জোরে থাপ্পড় মারল। এই সমস্ত দেখে সে অবাক হয়ে গেল। শিশু বলতে লাগল যে কে তোমার মায়ের সমতুল্য, আর এখন ইনি আমার স্ত্রী। খবরদার যদি আপনার সাথে বেশি জোরে কথা বলেছ তো। সমস্ত সম্পত্তি আমার, আর আমি এর পুরোপুরি দাবিদার। তাই চাইলেই তোমাকে ঘর থেকে বের করে দিতে পারি। উনার কথা শুনে আমার প্রাক্তন স্বামীর অনেক বড় ধাক্কা লেগেছিল মনের মধ্যে। সেজন্য সে কিছুই বলতে পারল না। আমি নিজের স্বামীর সাথে তার ঘরে চলে এলাম। আমি এখানে এসেছিলাম এই জন্যই যে তার জীবন বরবাদ করতে পারি, ঠিক যেভাবে সে আমার করেছিল। পরের দিন যখন আমি সকালে উঠলাম, আমি তার বুকে জল খাবার বানানোর হুকুম দিলাম। সমস্ত চাকরদের আমি নিজের কাজের জন্য বেছে নিয়েছিলাম, তারা শুধু আমারই কাজ করার জন্য ছিল। আর যে কিনা এতদিন ধরে আরামের জীবন কাটাচ্ছিল তাকে এবার তার ক্ষমতা বোঝানোর সময় এসে গিয়েছিল। আমি তাকে দিয়ে জলখাবার তৈরি করালাম, কিন্তু সে কোনো কাজেরই ছিল না। আমি সেই খাবার ফেরত পাঠিয়ে দিলাম, আর তাদের দুজনকেই সেই খাবারটা খাওয়ার জন্য হুকুম দিলাম, কারণ সেটা ছিল অর্ধেক কাঁচা আর অর্ধেক জ্বলে যাওয়া খাবার, যেটা কিনা খুব কষ্ট করে তারা দুজন খেল। নিজের জন্য আর শ্বশুরের জন্য আমি তাজা খাবার চাকরানিকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। খাবার খাওয়ার পর আমি তাদের দিয়ে পুরো ঘর পরিষ্কার করালাম। আমার প্রাক্তন স্বামী জমি জায়গার ব্যাপারে ভীষণ লোভী ছিল, যার জন্য সে সব কিছু সহ্য করছিল। কেননা সে খুব ভালো করে জানত যে এই সমস্ত সুখ ঐশ্বর্য যদি তার থেকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে তার হাত খালি হয়ে যাবে। আমি কিছুদিনের মধ্যেই তার জীবন নষ্ট করে দিয়েছিলাম, যার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আর তারপর সেই দিনটা আসলো যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তার বউ এই সমস্ত কাজ করে করে ক্লান্ত হয়ে গিয়েছিল। সে সুখ সূর্যের কারণে তার সাথে বিয়ে করেছিল,
আর এখন যখন তাকে চাকরানির মতো জীবন কাটাতে হচ্ছে তখন সে নিজেই ডিভোর্সের কথা বলে দিল। সে বলল সে ভীষণ সুন্দরী, সে যে কোনো ধনী পরিবার বিয়ের জন্য পেয়ে যাবে। সে বলল, আমি তোমার সাথে আমার জীবন নষ্ট করতে পারব না, আমাকে ডিভোর্স দাও আর আমার জীবন থেকে তুমি চলে যাও। কিন্তু আমার প্রাক্তন স্বামী তাকে ডিভোর্স দিতে চায়নি, কিন্তু তার বউ কোনোভাবে তার সাথে থাকার জন্য রাজি ছিল না। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শেষ পর্যন্ত তার কারণে বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিতে হলো, আর তারপর তার বউ তাকে ছেড়ে চলে গেল। পরের দিন সে আমার কাছে আসলো আর আমার থেকে ক্ষমা চাইল, কিন্তু আমার তার উপর একটু দয়া হলো না। আমি বিয়ের আগে থেকেই সমস্ত জমি জায়গা নিজের নামে করে নিয়েছিলাম, কেননা আমার শ্বশুরের ক্যান্সার ছিল, সেটা ছিল সে স্টেজে, তার বেঁচে থাকা অসম্ভব ছিল। এই কারণের জন্য তিনি সমস্ত জমি জায়গা আমার নামে করে দিলেন, কারণ তার নিজের ভাইপোর উপর একটু বিশ্বাস ছিল না। তার মনে হতো না যে সে তার মৃত্যুর পর তার জমি জায়গা দেখাশোনা করতে পারবে, বরং তার বিশ্বাস ছিল সে সমস্ত টাকা পয়সা জমি জায়গা ফুর্তি করে উড়িয়ে দেবে। সমস্ত জমি জায়গা আমার নামে ছিল, যার জন্য আমি তাকে এই সমস্ত বিষয়ে আগে থেকেই সাবধান করে বলেছিলাম, সমস্ত জমি জায়গা আমার নামে আছে আর তোমাকে একটা নয়া পয়সাও আমি দেব না। এবার তুমি নিজের ওই সুন্দরী বুয়ের সঙ্গে গিয়ে থাকো, সেই তোমাকে খাওয়াবে আর সেই তোমার সমস্ত প্রয়োজন পূরণ করবে। আমার কথা শুনে তার মাথার উপর পাহাড় ভেঙে পড়ল। সে তার বাবার থেকে এটা আশা করেনি, কিন্তু যাই হয়েছিল ভালোই হয়েছিল। সে বাড়ি ছেড়ে যেতে পারত না, কেননা তার বউ তো আগেই চলে গিয়েছিল, আর এখন সে তাহলে কোথায় যাবে? এজন্যই সে আমার কাছে হাতজোড় করে বলেছিল আমি যেন তাকে ঘর থেকে না বের করি। আমারও তার ওপর একটু দয়া হলো আর আমি তাকে ঘরে থাকতে অনুমতি দিলাম। কয়েকদিন কেটে গিয়েছিল আর আমার শ্বশুর মারা গেল। নিজের বাবার মৃত্যু সহ্য না করে আমার প্রাক্তন স্বামী অসুস্থ হয়ে গেল। সেই সময় আমি তার অনেক সেবা করলাম, আর কিছুদিন পরে সে যখন সুস্থ হয়ে গেল তখন সে আমার সামনে কাঁদতে শুরু করল, আমার হাতে পায়ে ধরতে লাগল আর আমার থেকে ক্ষমা চাইতে লাগল। তার অবস্থা সত্যিই ভয় পাওয়ারই যোগ্য ছিল। আমি না পেরে তার উপর মায়া করলাম আর আমি তাকে ক্ষমা করে দিলাম। সে বলতে লাগলো যে সে আমার উপর অনেক অন্যায় করেছে, সৌন্দর্যের ফাঁদে পড়ে সে নিজের সুন্দর ঘরকে নিজের হাতে নষ্ট করেছিল। আমি তাকে বললাম, তুমি লেখাপড়া জান, নিজের পায়ের উপর দাঁড়াও, কোনো চাকরি করো, আমি আমার সম্পত্তি থেকে তোমায় কিছু দেব না। সে আমার কথা শুনল আর চাকুরির খোঁজে বেরিয়ে গেল। তার কাজের জন্য আমি তাকে চাকু দিয়ে দিয়েছিলাম, যার জন্য সে আমাকে ধন্যবাদও জানিয়েছিল। এখনো শুধু নিজের জন্য একটা ভালো চাকরির দরকার ছিল যাতে সবকিছু ঠিক হয়ে যায়। সকালবেলা ঘর থেকে বেরিয়ে যেত আর বিকেলবেলা ফিরত। এক সপ্তাহ চেষ্টা করার পর সে খুব ভালো একটা কোম্পানিতে ম্যানেজারের পদ পেয়ে গেল। সে যখন বাড়ি আসলো তখন সে ভীষণ খুশি ছিল। সে আমাকে বলল যে সে চাকরি পেয়ে গেছে, এবার খুব তাড়াতাড়ি সে নিজের পায়ের উপর ভালোভাবে দাঁড়িয়ে যাবে। আমি খুশি ছিলাম যে তার জীবন শোধরাতে শুরু করেছিল। আমার জন্য এটুকুই যথেষ্ট ছিল। একদিন সে রাতে আসলো আর এসে আমার ঘরে চলে এলো। এতদিনের মধ্যে এই প্রথমবার ছিল যখন সে আমার ঘরে আসলো। আমি তাকে আমার ঘরে আসার কারণ জিজ্ঞাসা করলাম। সে আমার পায়ের কাছে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। সে আমাকে যেটা বলল আমি শুনে অবাক হয়ে গেলাম, কেননা সে যে কথাটা আমাকে বলল আমি কখনো ভাবতেও পারিনি যে সে এরকম কোনো কথা বলতে পারে। আমি তাকে তার ঘরে পাঠিয়ে দিলাম, আর আমার চোখের জলকে আমি আটকাতে পারলাম না, আর পুরো রাত আমি কেঁদে কাটিয়ে দিলাম। পরের দিন সকাল হতেই ড্রাইভারের সাথে আমি ঘরে চলে এলাম। আমার মা বাবা হঠাৎ করে ভীষণ চিন্তায় পড়ে গেল, কিন্তু আমি তাদেরকে শান্ত করলাম আর নিজের ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র গোছালাম আর তারপর বাড়ি ফিরে এলাম। আমি তার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আমার অপেক্ষায় থেকে গেল। আজকে রাতে সে বাড়ি ফিরল না। আমি অবাক হয়ে গেলাম।
আমি ভাবলাম আমি হয়তো তার কথা শুনিনি বলে সে আবারও রকমই করছে। তার পরের দিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে বারও ফিরল না। আমি বুঝে গেলাম যে আমি হয়তো তার কথা শুনিনি, সেই জন্য সে রেগে গিয়েছে বা নিজের কৃতকর্মের জন্য সে আফসোস করছে। কিন্তু আমি এটুকু নিশ্চয়ই জানতাম যে আমাকে এবার কি করতে হবে, আর কি করলে আমার জীবন আবার আগের মতোই ঠিক হয়ে যাবে। সারাদিন অপেক্ষা করার পর আমার চোখ ঘুমে জুড়িয়ে আসছিল। ঠিক সেই সময় দরজা খোলার আওয়াজ পেলাম। রাতে সে ঘরে ফিরল। তখন সে আমাকে নিজের ঘরে দেখে চমকে গেল। আমাকে নিজের ঘরে দেখে সে অবাক হয়ে গেল। সে আমাকে জিজ্ঞাসা করল যে মাঝরাতে আমি তার ঘরে কি করছি। আমি বললাম, আগে স্নান করে নাও, তোমার জন্য আমি খাবার বাড়ছে, তারপর কথা বলছি। সে মাথা নাড়িয়ে চলে গেল। আর ফ্রেশ হয়ে আসার পর আমি তাকে খাবার খেতে দিলাম। খাবার খাওয়ার পর বাসনগুলো জড়ো করে আমি নিজের ঘরে চলে এলাম, আর তার সামনে 2টা ফাইল রাখলাম। সেগুলো দেখে সে দ্বন্দ্বে পড়ে গেল। কিন্তু যখন সে ফাইলগুলো তুলল তো ফাইলে থাকা কাগজ দেখে সেই শব্দগুলো পড়ে তার পায়ের তলা থেকে জমি চলে যাওয়ার মতো অবস্থা হলো। আমার চোখে জল ছিল। তখন সে আমার কাছে আসলো আর আমাকে জড়িয়ে কাঁদতে লাগল। আমাদের ডিভোর্স কোনোদিন হয়নি, কেননা সে মিথ্যা কাগজ বানিয়েছিল। কিন্তু সেই কাজ যে আমি তো সাইন পর্যন্ত করিনি, আর তাই সে আমাকে ডিভোর্স দেননি। আমি আমার শ্বশুরের সাথে মিলে গিয়েছিলাম, কেননা সে যখন আমার সাথে দেখা করতে এসেছিল সে বলেছিল যে তার ক্যান্সার আছে আর সে বেশি দিন পর্যন্ত বাঁচবে না। কিন্তু নিজের জীবনে সে তার ভাইপো সুখী সংসার ভালোভাবে দেখে যেতে চায়। যে মেয়েটিকে আমার স্বামী বিয়ে করেছিল সে একজন লোভী মহিলা ছিল, আর তাকে শাস্তি দেওয়া একদমই কঠিন ছিল না। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার স্বামীকে আমরা তার ভুল সংশোধন করিয়ে ছাড়ব, আর তারপর সবকিছু প্ল্যান অনুযায়ী চলতে লাগল। সম্পত্তি প্রথম থেকে তার নামেই ছিল। আমার শ্বশুর তাকে মিথ্যা কথা বলেছিল। সমস্ত সত্যি জানার পর আমার স্বামী আরও একবার আমার থেকে ক্ষমা চাইল। সে সত্যিকারের লজ্জিত ছিল। আমি তাকে ক্ষমা করে দিলাম। সে ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলল যখন কিনা সম্পত্তি সে নিজেই আমার নামে করে দিয়েছিল। আর এরপর আমরা হাসিখুশিভাবে জীবন কাটাতে লাগলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।